আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। গত ঈদে আমি কথা বলেছিলাম বাংলাদেশের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুলকে নিয়ে। আজকে আমি কথা বলবো বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদকে নিয়ে। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই গেস করতে পারছেন, তিনি আর কেউ নন, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, দা ওয়ান এন্ড অনলি সাকিব আল হাসান। সাকিব আল হাসান আমাদের দেশের ক্রিকেটে যা দিয়েছেন তাতে করে ক্রিকেটটা কিন্তু আজীবন তার কাছে ঋণী হয়ে থাকবে বলে আমার কাছে মনে হয়। সাকিব আল হাসান কিন্তু আমাদেরকে শিখিয়েছিলেন বাংলাদেশ থেকে কিন্তু কোনো একটা সেক্টরে কেউ বিশ্বসেরা হতে পারে এবং বিশ্বসেরা কোনো টিমের সাথে চোখে চোখ রেখে কিভাবে লড়াইটা করতে হয় এবং বিশ্বসেরার কাতারে কিভাবে বছরের পর বছর বাংলাদেশের একটা প্লেয়ারকে রাখতে হয় তিনি কিন্তু শিখিয়েছিলেন। হয়তো বাংলাদেশ ক্রিকেটে সাকিবের থেকে ভালো ব্যাটারও আসবেন, ভালো বোলারও আসবেন, কিন্তু অলরাউন্ডার সাকিব আল হাসান হয়তো এদেশের ক্রিকেটে আর কখনোই দেখা যাবে না। শুধু অলরাউন্ডার ক্রিকেটার নাই, সাকিব আল হাসান মাঠের বাইরে ক্রিকেট ছাড়া এবং মাঠের ভিতরে যে বিতর্কের জন্ম দিয়েছেন তার কিছু নেগেটিভ এবং পজিটিভ সাইডও রয়েছে। সবকিছু মিলিয়ে একজন ব্যালেন্স সাকিব আল হাসানকে কিন্তু কখনোই বাংলাদেশ ক্রিকেটে আর পাবে না বলে আমার কাছে মনে হয়। সাকিব আল হাসান আপনারা জানেন যতবারই কিন্তু বিতর্কে জন্ম দিয়েছেন ঠিক তার পারফরমেন্স দিয়ে কিন্তু সেই বিতর্ক কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন। এটা কিন্তু সাকিব আল হাসানের পক্ষে সম্ভব। সাকিব আল হাসানের টেস্ট আমাদের দেশে এখনো একইভাবে আছে। আপনি যদি পাড়া মহল্লা অথবা এলাকার 5 থেকে 6 বছরের ক্রিকেটার কেউ জিজ্ঞেস করেন যে তোমার প্রিয় ক্রিকেটার কি অথবা কার মতো হতে চাও, তিনি কিন্তু অকপটে স্বীকার করবে সাকিব আল হাসান। আমার খুব ভালোভাবে মনে আছে বিকেএস ক্রিকেট 3-4 বছর আগে কিন্তু কয়েকটা ডিসিপ্লিনে ভর্তি হচ্ছিল, তো ক্রিকেটে বেশিরভাগ কিন্তু ঝোঁক ছিল গার্জিয়ানদের শুরু করে খেলোয়াড়দের। তো তাদের মাঝে সবাই কিন্তু প্রায় 80% ছেলেই বলেছিল কিন্তু বড় হয়ে সাকিব আল হাসান হতে চান। তো এখন সাকিব আল হাসানকে আপনি আসলে অস্বীকার করতে পারবেন না, যদিও তার মাঠের বাইরের বিভিন্ন কর্মকাণ্ড এবং রাজনীতির কারণে কিন্তু সাকিব আল হাসানকে ভুয়া দলীয় শুনতে হয়েছে এদেশের মানুষের কাছ থেকে। কিন্তু একজন ক্রিকেটার সাকিব আল হাসান যতটুকু দিয়েছেন এদেশের ক্রিকেট কিন্তু কোনোদিনও তাকে আসলে অস্বীকার করতে পারবে না, অ্যাজ ওয়েল অ্যাজ এদেশের জনগণ। ইদানিং কালে কিন্তু একটা রিউমার উঠতেছে যে হামজা চৌধুরী না সাকিব আল হাসান বড় সুপারস্টার। আমার কাছে মনে হয় এটা আসলে একটা ভিত্তিহীন কথা। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটকে 18-20 বছর যাবত বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন বিশ্ব দরবারে, আর হামজা চৌধুরী কিন্তু মাত্র 2টা ম্যাচ খেলেছেন। হামজা চৌধুরীর কাছে কিন্তু আমরা ইতিমধ্যে অনেক কৃতজ্ঞ, এটা অস্বীকার করার কিছু নেই, কারণ ইংল্যান্ডের ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন প্লেয়ার এবং ফ্যাসিলিটি টাকা পয়সা সব দিকে কিন্তু উন্নত লাইফ লিড করতেন। তারপরে কিন্তু বাংলাদেশের টানে লাল সবুজ জার্সি গায়ে চাপিয়েছেন, এই জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। কিন্তু তিনি বাংলাদেশকে কিন্তু এখনো ওই ধরনের বড় কিছু দিতে পারেনি, কেবল শুরু মাত্র। আর সাকিব আল হাসান প্রায় 18-20 বছর যাবত বাংলাদেশের সম্মানকে কিন্তু অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আমি মানছি বাংলাদেশকে বড় কোনো ট্রফি তিনি জিতাতে পারেননি, আসলে একা হাতে কিন্তু ক্রিকেটটাকে ট্রফি জেতানো সম্ভব না। মেসির হাতে কিন্তু ট্রফিটা উঠতো না যদি না ডি ম্যারিয়া, ডি পল এবং এমি মার্টিনেজ না থাকতেন। এই জন্য ক্রিকেটটাও কিন্তু একক কোনো গেম না, একা যে কি করা যায় তার প্রমাণ কিন্তু সাকিব আল হাসান 2019 বিশ্বকাপে দেখিয়েছেন। যদি সাকিব আল হাসানের 50% ও 2-3 ক্রিকেটে দিতে পারতেন তাহলে কিন্তু বাংলাদেশ ফাইনাল খেলতে পারতো বলে আমার কাছে মনে হয় টুর্নামেন্টে। সাকিব আল হাসান আপনারা জানেন যে 606 রান করে এবং 8 ইনিংসের মধ্যে 7টাতে 50 করে, 11 উইকেট নেয়। 600 রান এবং 11 উইকেট নেওয়া বিশ্বের অন্যতম সেরা পারফর্মার কিন্তু ওয়ার্ল্ড কাপে সাকিব আল হাসান। তার এই রেকর্ডটা পরবর্তীতে কে কখন ভাঙতে পারবে সেটা আসলে দেখার বিষয়। তো সাকিব আল হাসান কিন্তু এই ওয়ার্ল্ড কাপের আগে তার ফর্মটা ভালো ছিল না, আইপিএল এ কিন্তু সানরাইজার হায়দ্রাবাদের হয়ে কিন্তু চান্স পাচ্ছিল না। এরপর কিন্তু সাকিব আল হাসান বলেছিলেন তার একটা কিক দরকার, সেই কিকে কিন্তু তিনি প্রমাণ করে দিলেন তিনি আসলে সর্বকালের সেরা হতে এসেছেন। আমার দৃষ্টিতে সাকিব আল হাসানের সর্বকালের সেরা অলরাউন্ডার, কারণ একজন অলরাউন্ডার হতে হলে তাকে কিন্তু 50% ব্যাটিং এবং 50% বোলিং সামর্থ্য থাকতে হবে। তো ওয়ার্ল্ড ক্রিকেটে খুব কমই এখানে প্লেয়ার রয়েছে তারা ব্যাট এবং বল হাতে কিন্তু 50-50 অবদান রাখে। আমি মানছি এখানে কিন্তু সাকিব আল হাসানের সর্বকালের সেরা হওয়ার পথে জ্যাক ক্যালিস রয়েছে, কপিল দেব রয়েছে, ইমরান খান রয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় সাকিব আল হাসানকে আমি এগিয়ে রাখবো। এই জন্য বাংলাদেশের টিমে কিন্তু সাকিব আল হাসানই সেরা ব্যাটার ছিল, একই সাথে সেরা বোলারও ছিল। তারা কিন্তু ব্যাটিং এর জন্য টিমে রাখতে হবে, বোলিং এর জন্য টিমে রাখতে হবে। এই জন্য জ্যাক ক্যালিস কিন্তু আপনারা জানেন যে ব্যাটিংটা কিন্তু তিনি ভালো পারেন, বোলিংটা মোটামুটি ভালো করলে কিন্তু ব্যাটিং এর মতো কিন্তু উজ্জ্বল না। সেক্ষেত্রে যদি 60-65% ব্যাটিং এ তাকে ধরেন সেক্ষেত্রে 40-35 কিন্তু বোলিং এ ধরতে হবে। আর সাকিব আল হাসান কিন্তু 50-50 দুইটা ডিপার্টমেন্টই ধরতে হবে। অনেকে বলে যে সাকিব আল হাসান যখন
ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর শীর্ষে ছিল, তখন কিন্তু ভালো ভালো অলরাউন্ডার এখানে অবসর নিয়ে নিয়েছে। তাদের দৃষ্টিতে আমি বলবো সাকিব আল হাসান যখন 2009 সালে সর্বপ্রথম ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর 1 নম্বর অলরাউন্ডার হয়, তখন কিন্তু পিক ফর্মে ছিলেন ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড ক্রিকেট হিস্টোরি জ্যাক ক্যালিস। এর সাথে কিন্তু তখন পল কলিংউড ছিলেন, তারপরে যুবরাজ সিং ছিলেন, একই সাথে অ্যান্ড্রু ফিলিংটপ ছিলেন, তারপরে বলবো যে এখানে ড্যানিয়েল ভেটরি ছিলেন, স্কট স্টয়রি ছিলেন, জ্যাকব ওরাম ছিলেন, জনাথ জয়সিরা ছিলেন, বিশ্ব লিজেন্ড ছিলেন এখানে যারা ওয়ার্ল্ড ক্রিকেটে দিনের পর দিন ডমিনেট করছেন। তার মাঝে কিন্তু সাকিব আল হাসান অলরাউন্ডার হয়েছেন। নট অনলি 1-2 বছর তিনি রাজত্ব করেন, 10-12 বছর কিন্তু একইভাবে 3টা ফরম্যাটে কিন্তু সাকিব আল হাসান বিশ্ব সেরা ছিলেন এবং এখানে অসংখ্য অসংখ্য রেকর্ড তিনি করেছেন। তার এই রেকর্ড গুলো নিয়ে হয়তোবা অন্য এক সময় আমি একটা ভিডিও করবো যখন তিনি অবসরে ঘোষণা দিলেন ফাইনালি। এখনো কিন্তু তার বাংলাদেশ টিমের হয়ে খেলার চান্স আছে, যদিও সেই চান্সটা কিন্তু খুবই খুবই কম বলে আমার কাছে মনে হয়। তো সাকিব আল হাসানের কিন্তু একটা রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব। প্রায় 5 বছর ধরে কিন্তু ওডিআই ক্রিকেটের সেরা অলরাউন্ডার ছিলেন তিনি। তো তার রেকর্ডটা কি কখন ভাঙতে পারে সেটা এখন দেখার বিষয়। তো তাকে নিয়ে বিতর্ক হয় হালের রবীন্দ্র জাদেজা বেন স্টোকসের মাঝে। তো আমি বলবো যে রবীন্দ্র জাদেজা কিন্তু এখানে মূলত বলার, তো ব্যাটিং হাতে কিন্তু মাঝে মাঝে ঝলক দেখায়। বেন স্টোকস কিন্তু এই জায়গা মূলত একজন ব্যাটসম্যান, আপনারা সবাই জানেন। তো বলারটা কিন্তু কার্যকরী ভূমিকা পালন করে। এখানে জাদেজা অথবা এখানে বেন স্টোকসের সাথে সাকিবের আসলে কোনোভাবে তুলনা চলে না। তার তুলনা চলে শুধুমাত্র জ্যাক ক্যালিস, কপিল দেব, ইমরান খান, ইয়ান বোথামের মতো গ্রেটদের পাশে। আপনি যদি সর্বকালের সেরা একটা অলরাউন্ডার তালিকা করেন, সেখানে কিন্তু টপ 5 অথবা টপ 3 তে থাকবেন আমাদের সাকিব আল হাসান। এটা কিন্তু আমাদের জন্য বাঙালি ক্রিকেটের সবচেয়ে গৌরবময় একটা অধ্যায় আমার কাছে মনে হয়। যদিও সাকিব আল হাসানের এত ক্যারিয়ারে অর্জনের মাঝেও কিন্তু কিছু বিতর্ক রয়েছে। এই বিতর্কর পরেও কিন্তু আমি বলবো সাকিব আল হাসান আসলে সাকিব আল হাসান, তার পারফরমেন্স দিয়ে কিন্তু তিনি তার সব বিতর্কের ঊর্ধ্বে চলে গেছেন। এখানে সাকিব আল হাসানের যদি বলি বিতর্কর মাঝে কিন্তু 2013 সালে তিনি দর্শকদের অটোগ্রাফ চাওয়ার পরে কিন্তু তাদের সাথে মিসবিহেভ করেন এবং 2014 সালে কিন্তু ওই ক্যামেরায় টিভি ক্যামেরা তার অশালীন দৃষ্টিভঙ্গির কারণে ম্যাচ জরিমানা হয়। এরপরে ওই বছরে কিন্তু সাকিব আল হাসানের ওয়াইফ শিশিরকে নিয়ে বাজে মন্তব্য করে বাংলাদেশ ভারত ম্যাচ চলাকালীন কয়েকটা যুবক, তখন তিনি কিন্তু পেটান তাদেরকে। এটা কিন্তু যদি আপনার ওয়াইফের সাথে হতো আপনি কিন্তু সেম কাজ করতেন। তো সাকিব আল হাসানকে এক্ষেত্রে কিন্তু দোষারোপ করার কিছু নেই। ওই বছর কিন্তু সিপিএল এ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ইলেকশন আনিয়ে সাকিব আল হাসান খেলতে চলে যান, যে কারণে কিন্তু 6 মাস তাকে বহিষ্কার করা হয়। কিন্তু 3 মাস পরে কিন্তু সাসপেনশন উঠিয়ে নেন বিসিবি। আসলে সাকিব আল হাসান এমন একজন ক্রিকেটার, বিসিবি কিন্তু তার ব্যবহারে কয়েকবার ক্ষুব্ধ হয়ে সাজা দিল, পরবর্তীতে তার রিপ্লেসমেন্ট না থাকার কারণে কিন্তু তাকে বারবার ফিরিয়ে এনেছেন। এরপরে সাকিব আল হাসানকে আমরা দেখেছি যে 2019 বিশ্বকাপে কিন্তু ফটো সেশনে অংশ নেয়নি বাংলাদেশ টিমের সাথে। এই বিষয়টা কিন্তু সাকিবের সাথে আমি একমত, বাংলাদেশ টিমের ফটো সেশন অবশ্যই তার অংশগ্রহণ করা উচিত ছিল। এরপরে 2019 বিশ্বকাপের পরপরই কিন্তু সাকিব আল হাসানের 1 বছরের নিষেধাজ্ঞার পরে আপনারা জানেন যে জোয়ারের প্রস্তাব তিনি যে কনভারসেশন হয়েছিল ওগুলা কিন্তু আইসিসি অথবা বিসিবি কে জানাননি, কিন্তু তিনি কিন্তু কোনো জোয়ার প্রস্তাবে রাজি হননি অথবা কোনো ফিক্সিংও করেননি। কিন্তু তার ত্রুটি ওইটাই ছিল, তিনি কিন্তু বোর্ডকে অথবা আইসিসি কে জানাননি বিষয়টা। এই কারণে কিন্তু তার ওই বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স করার পরে কিন্তু 1টা বছর তার হারিয়ে যায়। এরপরে কিন্তু সাকিব আল হাসান ফিরেছেন। আমরা দেখেছি সাকিব আল হাসান কিন্তু মাঠের ক্রিকেটে খুবই অ্যাক্টিভ একজন পার্সন এবং আগ্রাসী, এই জন্য কিন্তু সাকিব আল হাসান আসলে নামটাই অন্যরকম। আমরা দেখেছি নিজাজ ট্রফিতে বাংলাদেশ টিম যখন ওই বাজে আম্পায়ারিং কারণে হেরে যাচ্ছিল, তখন কিন্তু সাকিব আল হাসান গাছটা দেখিয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদকে কিন্তু এখানে আসতে বলেছিলেন। পরবর্তীতে বাংলাদেশ কিন্তু ম্যাচটা জিতে যায়। পরে ম্যাথিউজের ওইখানে আউটের কর্মকাণ্ড ফলে কিন্তু বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওঠার গৌরব অর্জন করে। সাকিব আল হাসান কিন্তু বরাবরই মাঠের ক্রিকেটের নেতার ভূমিকা দেখা গেছে। বাংলাদেশে আবহানি এবং মোহামেডানের ম্যাচ চলাকালীন মুশফিকের ওই এলবিডব্লিউর সময় কিন্তু সাকিব আল হাসান স্টাম্পে বল লাথি দেন। শুধু ওই আউটটা না, বাংলাদেশের যে আম্পায়ারিং দিন বাজে অবস্থায় চলে গেছিল সিন্ডিকেট, ওইটা কিন্তু ভেঙে দিয়েছিলেন সাকিব আল হাসান। এরপর থেকে কিন্তু আমাদের আম্পায়ারিং এর মান আরো ভালো হতে থাকে। এজন্য সাকিব আল হাসানের সব আসলে নেতিবাচক দিকটা দেখলে হবে না, এর মাধ্যমে কিন্তু পজিটিভ দিকও রয়েছে। এর পাশাপাশি কিন্তু বলবো যে ওই বিশ্বকাপের পরে কিন্তু বাংলাদেশ
সকল ক্রিকেটাররা কিন্তু ওই অনশন করে মূলত তারা তাদের ওই যৌক্তিক দাবি তুলে ধরেছিল, কিছু দফা এখানে তুলে ধরে প্লেয়ারদের বেতন ভাতা, আম্পায়ারিং সিস্টেম, খেলোয়াড়দের জীবন মান উন্নয়নের জন্য। এই জন্য কিন্তু আন্দোলনটা সফল হয়েছিল। পরবর্তীতে কিন্তু বিসিবি অনেকে সেখানে সংশোধন করে নেয়। এখানে কিন্তু সাকিব সামনে থেকে লিড দিয়েছিল আমার কাছে মনে হয়। তো সাকিব আল হাসানের ক্রিকেটের পারফরমেন্সের বাইরের এই সমস্ত ঘটনার কারণে তিনি কিন্তু একজন জীবন্ত কিংবদন্তি হয়ে থাকবেন। এখানে কিন্তু ম্যারাডোনার কথা বলা যায়, তিনি কিন্তু মানে বিশ্বের সর্বকালের সেরা একজন ফুটবলার। তার কিন্তু প্লেইং ক্যারিয়ারে এরকম ঘটনা ছিল। বিরাট কোহলিও কিন্তু প্রতিবেশী দেশ নো ডাউট মডার্ন ডে গ্রেট, তো তার ক্যারিয়ারে কিন্তু মাঠে এরকম বিতর্ক আসলে থাকে, এজন্য কিন্তু তারা গ্রেট। সাকিব আল হাসানের প্রথম ব্যাটিং ঝলক আমরা দেখেছিলাম আমার কাছে মনে হয় 2009 সালে, যেখানে কিন্তু সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় ম্যাচে ফাইনালে, আপনাদের নিশ্চয় মনে আছে, বাংলাদেশ কিন্তু প্রায় হেরে যাচ্ছিল এবং বাংলাদেশকে ওই ম্যাচ শুধু জিতলেই হতো না, এখানে কিন্তু একটা নির্দিষ্ট ওভারের মধ্যে জিততো। তো সাকিব আল হাসান কিন্তু ওই চাপের মুখে অসাধারণ ব্যাটিং করেছিল। 69 বলে 92 রানের একটা ইনিংস খেলেন এবং কাদের বিরুদ্ধে ইনিংসটা খেলেছিলেন, ওইখানে কিন্তু মুফতি আমর আলীর ধরন, অজন্তা মেন্ডিস, সামিন দাবাস, পারভেজ মারুফদের বিরুদ্ধে। এবং আমার কাছে মনে হয় ওই ইনিংসটাই প্রমাণ করে যে সাকিব আল হাসান কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটকে ডমিনেট করতে এসেছিলেন। তার বোলিং এর সেরাটা আমরা দেখেছিলাম 2008 সালে প্রথমে, সেখানে কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে 8টা উইকেট নিয়েছিল একটি মিরপুরের মাঠে। তো এরপর থেকে কিন্তু সাকিব আল হাসানকে পিছনে ফিরে তাকাতে হয়নি। সাকিব আল হাসানের যদি কয়েকটা ভালো উল্লেখযোগ্য ইনিংস দেখি, সেখানে তো বললাম যে 92 রানের ইনিংসটা ছিল 2009 সালে। এর পাশাপাশি 2017 সালে কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে একটা ম্যাচে বাংলাদেশ হেরে যাচ্ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে, 30 সালের মধ্যে কিন্তু আমাদের 4-4টা উইকেট পড়ে যায়। ঠিক পরে কিন্তু সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে অবিস্মরণীয় একটা জুটি করেন। ওই ম্যাচে কিন্তু আমরা 5 উইকেটের ব্যবধানে জিতে যায়, সাকিব আল হাসান অসাধারণ একটা সেঞ্চুরি পেয়ে যান। এর পাশাপাশি বলবো যে নিউজিল্যান্ডের মাঠে গিয়ে কিন্তু 217 রানের একটা ইনিংস ছিল সাকিব আল হাসানের টেস্ট ক্রিকেটে, যেখানে কিন্তু টিম সাউদি, নীলো এগনার এবং টিম বোল্টের মতো বোলাররা ছিলেন। তো তাদের বিরুদ্ধে কিন্তু 217 রানের একটা স্কোর করা নট অনলি ইজি ব্যাপার। তো সাকিব আল হাসান কিন্তু সেটা করে দেখিয়েছেন। এছাড়া সাকিব আল হাসানের কিন্তু টেস্ট এবং ওয়ানডেতে অসংখ্য বড় ইনিংস রয়েছে। 2008-9 দিকে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে 4টা উইকেট পড়ে যায় 20 রানে, ওই ম্যাচে কিন্তু অসাধারণ একটা সেঞ্চুরি করেছেন আমাদের সাকিব আল হাসান। 2019 সালে কিন্তু 322 রান শেষ করতে নেমেছিলাম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তো ওই ম্যাচে কিন্তু রিটন দাসকে নিয়ে আমরা সাকিব আল হাসান কিন্তু আমাদের জিতিয়ে দিয়েছিল অসাধারণ একটা 100 করে। তো সাকিব আল হাসানের যদিও 100টা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুবই কম, তার প্রায় 447 ম্যাচে তিনি 15,000-এর বেশি রান করেছেন, যেখানে কিন্তু মাত্র 14টা মনে হয় যে 100 রয়েছে, 99টা 50 রয়েছে। তো তিনি যতবার এখানে 70, 80 অথবা 90 বার আউট হয়েছেন, এতে করে কিন্তু আরো 10-12টা সেঞ্চুরি হতে পারতো, তাহলে কিন্তু তার ক্যারিয়ারটা আরো ভালো হতে পারতো। যদিও সাকিব আল হাসান কিন্তু আপনারা জানেন যে টেস্ট এবং ওডিআই ক্রিকেটে বেশিরভাগই 5-6 নম্বরে ব্যাট করেছেন, তো এখান থেকে সেঞ্চুরি করা খুব একটা ইজি ছিল না তার ক্যারিয়ারে। তো অনেক কথাই বললাম, সাকিব আল হাসান আসলে বাংলাদেশ ক্রিকেট যতদিন থাকবে তাকে নিয়ে আলোচনা হবে। সাকিব আল হাসান এখন বাংলাদেশ ক্রিকেটের বাইরে আছে, তবে চাইবো যে যতদিন তিনি ক্রিকেটটাকে উপভোগ করেন ততদিন কিন্তু আমরা তার ক্রিকেটটা মানে দেখতে থাকবো। ভালো থাকবেন সাকিব আল হাসান, আপনি বাংলাদেশ ক্রিকেটের সহ ওয়ার্ল্ড ক্রিকেট একজন জীবন্ত কিংবদন্তি হয়ে কিন্তু থাকবেন। যদি আমার এই চ্যানেলটি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম আরো ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকেন। আবার মোবারক, আল্লাহ হাফেজ।